আসসালামু আলাইকুম। গ্রিনফিল্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন্নাহার ম্যাডাম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। একাদশ বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের আমি পড়াবো, গতদিন আমি জুম ক্লাসে তোমাদের শেষ করেছিলাম। তোমরা পড়েছিলে জুম ক্লাসে লাস্টে আমরা শেষ করেছিলাম ক্রোমোজোমের গঠন, সেন্টোমিয়ার অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এটা বলেছিলাম খুব ভালো করে পড়তে। এবং এখানে হচ্ছে আমরা লাস্টে কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা এতটুকু শেষ করেছিলাম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বংশগতীয় বস্তু। ঠিক আছে, জেনেটিক ম্যাটেরিয়াল। কোষ মধ্যস্থ যেসব উপাদান রয়েছে, হ্যাঁ, যেমন তোমার পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমিকভাবে তুমি জানো যে সন্তান সন্ততিতে বাহিত হয়, এদেরকেই আমরা একত্রে বলি বংশগতীয় বস্তু। ঠিক আছে, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যে ক্রোমোজোমের মাধ্যমে বৈশিষ্ট্য বাহিত হয় বা বৈশিষ্ট্য যায়, ঠিক আছে, পিতামাতা থেকে কোথায়? সন্তান সন্ততিতে, ঠিক আছে, বাহিত হয়, তাদেরকে একত্রে বংশগতীয় বস্তু বলে। জীবজগতে বৈশিষ্ট্য বহনকারী, প্রকাশকারী এবং বংশগতি উপাদান হিসেবে আমরা কি করি? নিউক্লিক অ্যাসিডকে চিহ্নিত করা হয়েছে। তাহলে আমরা একটা ক্লু কি পেলাম? আমরা পেলাম নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তাহলে নিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলছি? বংশগতিক উপাদান। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিড হলো অসংখ্য নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারাসহ সকল কাজ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে কি কি পাচ্ছ? এই নিউক্লিক অ্যাসিড তৈরি হবে এই নিউক্লিক অ্যাসিড তৈরি হবে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, আর থাকবে কি? পেন্টোজ সুগার। ঠিক আছে, পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা, আর তুমি পাবে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট। আমি যে 3টা কথা লিখলাম, 3টা কথাই খুব ইম্পর্টেন্ট, কারণ নিউক্লিক অ্যাসিড আমার আসলেই তৈরি হচ্ছে কি কি দিয়ে? নাইট্রোজেন বেস, মানে এগুলো হচ্ছে তোমার ক্ষারক, পেন্টোজ সুগার, আর থাকবে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এদের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারাসহ সকল কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে শুধু যদি আমি বলি নিউক্লিক অ্যাসিড কি, তাহলে তুমি এটা লিখে দিবে। এরপরে দেখো, আগেই বলেছিলাম নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান। হাইড্রোলাইসিসের পর নিউক্লিক অ্যাসিডে যেসব উপাদান পাওয়া যায় সেগুলো হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। পেন্টোজ সুগারটা কি? আগেই আমি বলেছি, পেন্টোজ মানে হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করাকে বলা হয় পেন্টোজ সুগার। নিউক্লিক অ্যাসিডে তুমি 2 ধরনের পেন্টোজ সুগার পাবে, একটি হলো রাইবোস আর একটা হলো ডিঅক্সি রাইবোস। ঠিক আছে, তাহলে পেন্টোজ সুগার আবার তুমি কয় ধরনের পাচ্ছ? 2 ধরনের পাচ্ছ। একটাকে আমি বলছি রাইবোস, একটাকে বলা হয় রাইবোস, আরেকটাকে বলা হয় ডিঅক্সি রাইবোস। হ্যাঁ, ডিঅক্সি রাইবোস। ঠিক আছে, আচ্ছা দেখো, একটা পেন্টোজ সুগার হচ্ছে রাইবোস, আরেকটা পেন্টোজ সুগার হচ্ছে ডিঅক্সি রাইবোস। তাহলে ডিএনএতে রাইবোস সুগার থাকে এবং না, আরএনএতে রাইবোস সুগার থাকে। হ্যাঁ, আরএনএটা মেনলি হচ্ছে রাইবোস সুগার এবং ডিএনএতে থাকে ডিঅক্সি
সুগার থাকে, ঠিক আছে। পেন্টোজ সুগার ফসফরিক অ্যাসিডের সাথে এস্টার গঠন করে, ঠিক আছে। যেমন রাইবোজ সুগার কি, নিউক্লিক অ্যাসিডে রাইবোজ সুগার বর্তমান থাকলে তাকে রাইবোনিউক্লিক অ্যাসিড বলে, যেমন আরএনএ। আরএনএ, আরএনএর ফুল মিনিং কি, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ডিঅক্সি রাইবোজ সুগার কি, নিউক্লিক অ্যাসিডে যদি তোমার ডিঅক্সি রাইবোজ সুগার বর্তমান থাকলে তাকে বলা হয় ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যেমন তোমার ডিএনএ। হ্যাঁ, ডিএনএর ফুল মিনিংটা তুমি যদি চিন্তা করো, ডিএনএর ফুল মিনিং হলো ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড, আরএনএর ফুল মিনিং হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে পেন্টোজ সুগার আমরা ক্লিয়ার। এরপর আমরা চলে যাই নাইট্রোজেন বেস, ঠিক আছে। এরপরে দ্বিতীয় হচ্ছে নাইট্রোজেন বেস বা কি ক্ষারক। নিউক্লিক অ্যাসিডে দু ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকে। ক্ষারকগুলোতে থাকে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, ঠিক আছে। এরা কি এক রিং বিশিষ্ট বা দুই রিং বিশিষ্ট হতে পারে। এক রিংয়ের সংখ্যার ভিত্তিতে এরা আবার দুই ধরনের, পিউরিন ও পাইরিমিডিন। তাহলে এক রিং কারা হচ্ছে, পিউরিন ও পাইরিমিডিন, ঠিক আছে। আর দুই রিং হচ্ছে, দুই রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পিউরিন এবং এক রিং বিশিষ্ট ক্ষারককে বলা হচ্ছে পাইরিমিডিন, ঠিক আছে। তাহলে এখানে তুমি পাবে পিউরিন, পাইরিমিডিন। নাইট্রোজেন বেসে আমি পাবো পিউরিন, আরেকটা হচ্ছে পাইরিমিডিন, ঠিক আছে। পিউরিনটা হচ্ছে দুই রিং বিশিষ্ট, এটাতে হচ্ছে দুইটা রিং থাকে, হ্যাঁ, দুই রিং বিশিষ্ট। আর পাইরিমিডিন হচ্ছে এক রিং বিশিষ্ট। ক্লিয়ার? খেয়াল করো, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন বেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনটা আমার হচ্ছে দুই রিং বিশিষ্ট এবং পাইরিমিডিনটা আমার হচ্ছে এক রিং বিশিষ্ট, ঠিক আছে। আবার পিউরিনের মধ্যে আছে তোমার অ্যাডিনিন এবং গুয়ানিন, ঠিক আছে। অ্যাডিনিনের এ, গুয়ানিন হচ্ছে জি, ঠিক আছে। আর পাইরিমিডিন হচ্ছে তোমার থায়ামিন। থায়ামিনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টি এবং সাইটোসিনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সি। থায়ামিন, সাইটোসিন, ঠিক আছে। এবং আরেকটা গ্রুপ আছে যেটাকে বলা হয় ইউরাসিল। ইউরাসিল লিখতে হয় ইউ দিয়ে, এটা একটু মনে রেখো। পিউরিনগুলো হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন, পাইরিমিডিন হচ্ছে এক রিং বিশিষ্ট থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল। এদেরকে বলা হয় কি, এক রিং বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফসফরিক অ্যাসিড যেটা আছে তোমার 3 নাম্বার পয়েন্ট, নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান ফসফরিক অ্যাসিডের কি, ফসফেট গ্রুপ। এর আণবিক সংকেত হচ্ছে CH3PO4। হ্যাঁ, ফসফরিক অ্যাসিড H3PO4। ফসফরিক অ্যাসিডে 3টি সক্রিয় হাইড্রোক্সিল গ্রুপ থাকে, ঠিক আছে। এর দুটি শর্করা কাঠামো গঠন করে। তাহলে ফসফরিক অ্যাসিডটা কি, ফসফরিক অ্যাসিড হলো H3PO4, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড হলো H3PO4, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড, এই যে মিস এখানে লিখেছিলাম, দেখো যে 3টা উপাদান। 1 নম্বরে ছিল নাইট্রোজেন বেস, 2 নম্বরে ছিল পেন্টোজ সুগার, 3 নম্বরে ছিল ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, আমরা পেন্টোজ সুগার নিয়ে পড়েছি, তারপর নাইট্রোজেন বেস নিয়ে পড়লাম। এখন আমরা যাব ফসফরিক অ্যাসিড 3 নাম্বার পয়েন্টে। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4, ঠিক আছে। H3PO4 তোমার যদি ফসফরিক অ্যাসিডের সংকেত হয়, তাহলে এখানে 3টি সক্রিয় হাইড্রোক্সিল গ্রুপ থাকে। হ্যাঁ, 3টি সক্রিয় হাইড্রোক্সিল গ্রুপ হলো OH। এর দুটি শর্করা কাঠামো গঠন করে, ঠিক আছে। এরপরে তোমাকে এখান থেকে পড়তে হবে নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড। তোমার বইতে দেখো দুটো উপাদান আছে, একটার নাম কি, নিউক্লিওসাইড, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে নিউক্লিওটাইড।
নিউক্লিওটাইড। এই নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড এটা আসবে তোমার ক্ষয়ের প্রশ্ন হিসেবে, যে নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড বলতে কি বুঝো। ঠিক আছে, দেখো নিউক্লিওসাইডটা কি, পেন্টোজ সুগার, এই যেখানে তুমি পেয়েছো পেন্টোজ সুগারের সঙ্গে একটি নাইট্রোজেন বেস যুক্ত হয়ে গঠিত হয় নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড গঠিত হতে কি লাগবে, পেন্টোজ সুগার, ঠিক আছে, পেন্টোজ সুগার, আর লাগবে যে কোনো একটা নাইট্রোজেন বেস। আমি সংক্ষেপে লিখে দিলাম যেন তুমি এটা ধরতে পারো। দেখো তাহলে নিউক্লিওসাইড কাকে বলে, পেন্টোজ সুগারের সাথে যে কোনো নাইট্রোজেন বেস যুক্ত হয়ে তৈরি হবে তোমার নিউক্লিওসাইড। ক্লিয়ার? আর নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইডের সাথে যখন এই নিউক্লিওসাইড টাইডটা হবে নিউক্লিওসাইড প্লাস, ঠিক আছে, আর আমার বাকি থাকলো কি, ফসফেট। নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট তৈরি হবে তখন তাকে তুমি বলবা নিউক্লিওটাইড। খুব ইজি কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় ঢুকাও। ঠিক আছে, নিউক্লিওসাইড হচ্ছে একটা পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস, হ্যাঁ, পেন্টোজ সুগারের সঙ্গে একটি নাইট্রোজেন বেস যদি যুক্ত হয় তাহলে গঠিত হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে যখন আমার ফসফেট গ্রুপ যুক্ত হবে, নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হলে একে আমরা বলছি নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে নিউক্লিওসাইড গেল, নিউক্লিওটাইড গেল। ডাই নিউক্লিওসাইড মানে হচ্ছে দুটি, এটা তত ইম্পর্টেন্ট না, দুটি নিউক্লিওটাইড একত্রে যুক্ত থাকলে তাকে আমরা বলবো ডাই। আর যদি পলি বলি তাহলে পলি শব্দের অর্থ হচ্ছে অনেক, যখন অনেকগুলো নিউক্লিওটাইড একত্রে সংযুক্ত হয়ে শেকল গঠন করে তাকে বলা হচ্ছে পলিনিউক্লিওটাইড। এটা তত ইম্পর্টেন্ট না, তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড। এরপর আমরা চলে যাই, দেখো নিউক্লিক অ্যাসিডের প্রকার। নিউক্লিক অ্যাসিডে বিদ্যমান সুগারটি রাইবোজ নাকি ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে, সুগারটি রাইবোজ না ডিঅক্সিরাইবোজ তার উপর ভিত্তি করে নিউক্লিক অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আমরা এখন পড়ব ডিএনএ। ঠিক আছে, আমাদের এখন পড়ার বিষয় হবে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ মানে কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা তুমি জানো, আমি একটু আগে বলেছি। ঠিক আছে, আচ্ছা, ডিএনএ এক প্রকার নিউক্লিক অ্যাসিড, এটি জীবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান, হ্যাঁ, আর হচ্ছে সজীব কোষে অবস্থিত। যদি আমরা সংজ্ঞা হিসাবে বলতে চাই, সজীব কোষে অবস্থিত, সজীব মানে কি, যেই কোষটা জীবিত, সজীব কোষে অবস্থিত, স্বপ্রজননশীল, ঠিক আছে, নিজেই সংখ্যা বৃদ্ধি করতে পারে, পরিব্যক্তিক্ষম, চেঞ্জ হতে পারে, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে আমরা বলছি ডিএনএ। ঠিক আছে, সজীব কোষে অবস্থিত, স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে ডিএনএ বলে। এখন আমরা পড়ব ডিএনএর ভৌত গঠন। ঠিক আছে, ডিএনএর ভৌত গঠন, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা তোমার 3-এর জন্য চলেই এসেছে, তুমি ধরে রাখতে পারো যে এই ধরনের প্রশ্ন তোমার জন্য ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ডিএনএর ভৌত গঠন। আচ্ছা দেখো, ডিএনএর ভৌত গঠন যদি আমরা পড়তে চাই তখন আমাদের এই ধরনের একটা চিত্র আঁকতে হবে। ডাবল হেলিক্স মডেল পড়ে এসেছো, একটু জানো। এই টাইপের একটা ডিএনএ, এরকম এইদিকে এটা, এই যে দিকে একটা, হ্যাঁ, ঠিক আছে। দেখো ডিএনএ কে আবিষ্কার করেছেন, ওয়াটসন এবং ক্রিক 1953 সালে তারা এই মডেলটা প্রস্তাব করেছেন, হ্যাঁ, এই মডেলটার বর্ণনা দিয়েছেন। মোট কথা এই ডিএনএর ভৌত গঠনে প্রথমে তো একটু লিখবাই যে 1953 সালে ওয়াটসন ও ক্রিক ডিএনএর একটি রূপরেখা বা মডেল প্রদান করেন। এটি ডিএনএ ডাবল হেলিক্স মডেল, কারণ দেখো এটা একটা হেলিক্স, এটা একটা হেলিক্স, হ্যাঁ,
ডাবল হেলিক্স মডেল নামে সুপরিচিত এবং এই মডেল প্রস্তাবের জন্য তারা 1963 সালে আরেক বিজ্ঞানী উইলকিন্স সহ তারা নোবেল পুরস্কার লাভ করেন। হ্যাঁ, 10 বছর পরে তারা নোবেল পুরস্কার পেয়েছে। ওয়াটসন এবং ক্রিকের মডেল অনুসারে 1953 সালে বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, পুরো নাম ভুলে গেলে ওয়াটসন ও ক্রিক এতটুকু অন্তত মনে রেখো, ওয়াটসন ও ক্রিক ডিএনএ অণুর প্রতিকৃতির যে মডেল বর্ণনা করেন সেটি হলো ডিএনএ অণু দুটি সূত্রকযুক্ত বৃহৎ জৈব যৌগ। হ্যাঁ, আগেই বলেছি যে অনেক বড়। সূত্রক দুইটির বিন্যাস পেঁচানো সিঁড়ি বা মইয়ের মতো, দুটি পেঁচানো সূত্রের সাহায্যে ডিএনএ অণু গঠিত হয় বলে একে ডাবল হেলিক্স বলে। এই যে একটা সূত্রক দুটি বিপরীতমুখী হয়ে 5' থেকে 3' মুখী, প্রাইম মানে হচ্ছে কার্বনের সংখ্যা, হ্যাঁ, এবং অপরটি 3 থেকে 5'। তার মানে আমার এটা যদি 5' হয়, প্রাইম মানে হচ্ছে কার্বনের সংখ্যা, তুমি দেখো এটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে এটা কি হবে 3 কার্বন। আর এটা যদি তোমার 3 কার্বন হয় তাহলে এটা শেষ হয়েছে কোথায়, এই জায়গায়। এটা হচ্ছে আমার 5 কার্বন। ক্লিয়ার? আচ্ছা, আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ, এরপরে দেখো এরা কীভাবে থাকে, অ্যান্টিপ্যারালাল, একটার বিপরীতভাবে। হ্যাঁ, সিঁড়ির দুদিকের হাতল তৈরি হয় সুগার এবং ফসফেট দিয়ে। ঠিক আছে, এই যে এই জায়গাটায় তুমি লিখে দিবে SP, এসে হচ্ছে সুগার, পিতে হচ্ছে ফসফেট, এরকম যেন আমি লেখা পাই। এরপরে দেখো কি বলেছে, ডিঅক্সি রাইবোজ সুগার আর পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এবং ভেতরের ধাপগুলো, সিঁড়ির ভেতরে কি থাকবে, সিঁড়ির ধাপ থাকবে, 1 ধাপ 2 ধাপ এরকম থাকবে, সেগুলো গঠিত হয় নাইট্রোজেন বেস। এখানে ডিএনএ নাইট্রোজেন বেসগুলো হচ্ছে অ্যাডিনিন, গুয়ামিন, থাইমিন এবং সাইটোসিন। এই যে আমরা উপরে নাইট্রোজেন বেসগুলো পড়েছি, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন, এই 4টা থাকে। ইউটা থাকে না ডিএনএতে, হ্যাঁ, ইউ থাকে আরএনএতে, মনে রেখো। এগুলো দিয়ে গঠিত। সিঁড়ির গঠনে একটি নিউক্লিওটাইড সুগারের 5ম কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত থাকলে অপর নিউক্লিওটাইডের সুগারের 3 কার্বনের সাথে যুক্ত থাকে। নাইট্রোজেন বেস সবসময় সুগারের 1ম কার্বনের সাথে যুক্ত হয়। হ্যাঁ, ওই পাশের চিত্রটা হচ্ছে তুমি যদি আঁকতে চাও বা পারো, হ্যাঁ, আমি প্রেফার করব যারা একটু ভালো তারা এই চিত্রটাও একটু এঁকে দিবে। হয়তো তোমার কাছে মনে হবে যে এই চিত্রটা একটু আমার জন্য কঠিন, কিন্তু আমি আশা করব তুমি আঁকবে। হ্যাঁ, এই কার্বনের সাথে যদি এ থাকে তাহলে এর সাথে যুক্ত হবে টি। হ্যাঁ, আর এটার যদি অক্সিজেনটা উপরে থাকে, এটার অক্সিজেনটা থাকবে নিচে, আর ভেতরে থাকবে এস মানে হচ্ছে সুগার। ঠিক আছে, এটা একটা দিলা, তারপরে এখান থেকে বের করে দাও, উপরেরটা আবার আঁকো, এরকম দিয়ে এস দাও, এই উপরেরটা এখানে থাকবে হচ্ছে পি মানে হচ্ছে ফসফেট। হ্যাঁ, এটা যদি আমি এটি দিই তাহলে এটা আমি সিজি দেখাই, এরকম এস। হ্যাঁ, এখান থেকে এটা বের হবে, এখান থেকে এটা বের হবে, এটা হচ্ছে পি মিন্স ফসফেট। ওকে, এরকম অন্তত 2টা ধাপ দেখায়, বেশি দেখানোর দরকার নেই। ঠিক আছে, এরপরে দেখো আর কি আমরা বলতে পারি, সিঁড়ির ভেতরের বেসগুলো পরস্পর নাইট্রোজেন বন্ধনী বা বন্ড দিয়ে যুক্ত। এই দেখো আমি এঁকেছি, এ আর টি এর মাঝে আমি 2টো হাইড্রোজেন বন্ড এঁকেছি, সি আর জি এর মাঝে আমি 3টি হাইড্রোজেন বন্ড তোমাকে দেখিয়েছি। ঠিক আছে, এরপরে হচ্ছে সবসময় টি এর সাথেই যুক্ত হবে, এটা ঘুমের মধ্যেও মুখস্থ করবে, ATCG। ঠিক আছে, আর এখানে এই যে আমি যেই কথাটা বললাম এটা এখানে বলা আছে, তাহলে তুমি এখানে ভেতরে দেখিয়ে দাও, এখানে AT, এখানে হচ্ছে CG। হ্যাঁ, এরকম একটার মধ্যে দেখালেই হবে, AT, এখানে আসো CG, এরকম করে থাকে। হ্যাঁ, আচ্ছা, ডিএনএ ডাবল হেলিক্সের প্রতি প্যাচ বা ঘূর্ণন সম্পন্ন করতে 10 জোড়া, এখানে কয় জোড়া থাকবে, 10 জোড়া। আমি দেখিয়েছি কয়টা দেখো, 1 2 3 4, ধরো এখানে একটা আছে 5 6 7 8 9 10,
ঠিক আছে, এই হলো 10টা। হ্যাঁ, এরকম 10টা। পুরো প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 0.34 ন্যানোমিটার। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত হবে 34 ন্যানোমিটার। ঠিক আছে, 34। হ্যাঁ, 34 ন্যানোমিটার। সেই হিসাবে প্রতি প্যাচ বা ঘূর্ণনের দূরত্ব হয়, প্রতি প্যাচ বা ঘূর্ণনের দূরত্ব 3.4 ন্যানোমিটার। ঠিক আছে, আর বেস জোড়গুলা পরস্পর থেকে, অর্থাৎ সিঁড়ির মতো যেটা হবে, এক ধাপ থেকে অন্য ধাপে যেতে এটার দূরত্ব, মানে এই দুটোর দূরত্ব হবে 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, দেখো ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস 2 ন্যানোমিটার, অর্থাৎ ডিএনএ নিউক্লিওটাইড তন্তু দুটি কাল্পনিক অক্ষ থেকে, এই যে আমি মনে করব যে এখানে একটা কাল্পনিক অক্ষ আছে যার চারিদিকে এটা ঘুরছে। ঠিক আছে, ডিএনএ ডাবল হেলিক্সের প্রতি প্যাচে একটি গভীর খাঁজ এবং একটি অগভীর খাঁজ দৃশ্যমান হয়। ডিএনএর আণবিক ওজন হচ্ছে 0.6 থেকে 0.9। ঠিক আছে, রাসায়নিক গঠন তত ইম্পর্টেন্ট না, তারপরে তুমি জেনে রেখো কী কী দিয়ে তৈরি। ওই যে আগে যে কথাটা বলেছিলাম, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড, এই 3টা নিয়ে গঠিত হয়। ডিএনএর কাজ কি? বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। এটি জীবদেহের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ডিএনএ প্রোটিন সংশ্লেষণ করে। তারপরে হচ্ছে তোমার অনুলিপন প্রক্রিয়া জীবের অস্থিসত্তা অটুট রাখে। ডিএনএ জীবের সকল বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পড়বে। হ্যাঁ, ডিএনএর গঠনটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে পড়ালাম ডিএনএর কাজ, ডিএনএর ভৌত গঠন। ঠিক আছে, আমি আবারও বলছি ডিএনএর ভৌত গঠন অনেক ইম্পর্টেন্ট, আর পরে আমি পড়ালাম ডিএনএর কাজ বা ডিএনএর জৈবিক তাৎপর্য। তাহলে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে তোমাদের আমি পড়াবো আরএনএ। ঠিক আছে, তাহলে আরএনএ তোমরা জুম ক্লাস পাবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকে এ পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর তোমাদের প্রথম মাসিক পরীক্ষা সম্ভবত ডিসেম্বরের 8-9 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা লেকচার টেনে টেনে আবার ভালো করে দেখবে। লেকচার ফলো করলেই কিন্তু বোঝা যায় যে মিস কোন বিষয়ের ওপর প্রশ্ন করবে, কিভাবে করবে। ঠিক আছে, আচ্ছা, সবাই ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।